সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত কোষে দেখি 19। আমি এর আগের পার্টে 1 থেকে 7 পর্যন্ত করে দিয়েছিলাম। এই পার্টে আমি বাকি অঙ্কগুলো করাবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ এ ধরনের ভিডিও বানাই যাতে বিভিন্ন ক্লাসের অঙ্ক তোমরা ঘরে বসেই বুঝে নিতে পারো। তাহলে আমি পরবর্তীকালে যে ভিডিওগুলো বানাবো সেইগুলো তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো প্রথমেই বলে দিয়েছিলাম যে অঙ্কটা ভালো করে পড়বে এবং উত্তরে কি চাইছে সেটা ভালো করে বুঝবে। ঠিক আছে, উত্তরে যেটা চাইবে সমীকরণ গঠন করার ক্ষেত্রে সেটাই সমান আমি একটা ধরে নেব। কী ধরবো? একটা চলরাশি। বেশিরভাগ ক্ষেত্রেই আমি এক্স ধরবো। ঠিক আছে, তাহলে অঙ্কটা ভালো করে পড়বে এবং উত্তরে কি চাইছে সেটা ভালো করে বুঝবে। তাহলে 7 পর্যন্ত আমি করে দিয়েছিলাম, সেই ডেসক্রিপশানে এই ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, সেই ভিডিওটা মন করলে তোমরা দেখে নিতে পারো। তাহলে 8টা কী বলছে? 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাই তো 830কে দুটি অংশে ভাগ করতে বলেছে। ঠিক আছে, সেই ভাগগুলো চেয়েছে। ধরি একটি অংশ সমান এক্স, তাহলে অপর অংশ কত হবে? অতএব অপর অংশ সমান হয়ে যাবে 830 মাইনাস এক্স। তাহলে বলছে একটি অংশের 30%, ধরো এক্সের 30% মানে কত? এক্সের 30% সমান হচ্ছে এক্স গুণিত 30/100। ওকে, অপর অংশে 40%, তাহলে এক্সের যেহেতু 30% ধরেছি, অপর অংশ মানে হচ্ছে 30 মাইনাস এক্স, এর 40% মানে কত? এটা গুণিত 40/100। এবার কি বলছে? বলছে একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, মানে 30%টা 4 বেশি, 40%টা 4 কম। তাহলে যেটা কম সেটার সঙ্গে যদি 4 যোগ করে দিই অপরটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 4 কম, এটা হচ্ছে 4 বেশি, তাহলে এটার সঙ্গে যদি 4 যোগ করি এটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি হলো? এক্স গুণিত 30/100 সমান 830 মাইনাস এক্স গুণিত 40/100 প্লাস 4। এটাই হচ্ছে সমীকরণটা, 1 নম্বর নাম দিয়ে রেখে দাও। ঠিক আছে, এইটা এবার সমাধান করে এক্সের মান বার করতে হবে। তাহলে কি করো? তাহলে দেখো এখানেও 100, এখানেও 100। ঠিক আছে, তাহলে একেও যদি 100 দিয়ে গুণ করি, এই পাঁচটাকে যদি 100 দিয়ে গুণ করি, ওপারটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পারটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে এই নিচে 100টা কেটে যাবে। তাহলে কি হবে? ওপরে শুধু এক্স গুণিত 30 থাকবে। ঠিক তেমনি এটাকেও 100 দিয়ে গুণ করলে কি হবে? 830 মাইনাস এক্স গুণিত শুধু 40 থাকবে। আর 4টাকে 100 দিয়ে গুণ করলে 400 হবে, তাই তো? এবার তাহলে অতএব দুটো সমান হয় না, তার আগে অতএব কিংবা বাদ দিতে হয়। আমি অতএব দিচ্ছি। 30কে এক্স দিয়ে গুণ করলে 30x, 830কে 40 দিয়ে গুণ করলে কত হবে? 3 4 12, হাতে থাকে 1, 4 আসতে 32, আগে 33। 40কে এক্স দিয়ে গুণ করলে 40x প্লাস 400। তাহলে অতএব 30x মাইনাস 40xটা এদিকে গেলে প্লাস 40x সমান 33,200 সঙ্গে 400 যোগ করলে কত হবে? 33,600, তাই তো? এবার কি হলো? তাহলে অতএব 70x সমান 33,600। তাহলে অতএব এক্স সমান কত হলো? 33,600কে 70 দিয়ে ভাগ, এই 0 0 কেটে গেল। এবার 33,360কে 7 দিয়ে ভাগ করো, 4 7 28, 5 হলো 6, 7 আসতে 56, 0 নামলো আর 0টা খেলো, হয়ে গেল। তোমার কত হলো? 480। তাকে 480।
তাহলে যেখানে 480 বেরোলো, তাহলে একটি অংশ সমান কত হলো? একটি অংশ সমান 480। তাহলে অতএব অপর অংশ কত হলো? 830 মাইনাস 480। তাহলে বিয়োগ করলে কত? 0.5 350। ঠিক আছে, তাহলে একটি অংশ 480, অপর অংশ হচ্ছে 350। তাহলে এরপর আমি যাব দুয়েরটা বলছি, 8এরটা হলো 9এরটা। বলছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে এখানেও 56কে ভাঙতে হবে। তাহলে 56কে ভাঙো। তাহলে কি ধরি একটি অংশ সমান এক্স। তাহলে অতএব অপর অংশ কত হবে? 56 মাইনাস এক্স। ঠিক আছে, কীভাবে কী বলছে? প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে প্রথম অংশের 3 গুণ মানে কি? প্রথম অংশটা কত? এক্স, তার 3 গুণ মানে 3x। এবার দ্বিতীয় অংশের 1/3, দ্বিতীয় অংশটা কত? 56 মাইনাস এক্স, তার 1/3 মানে এটা গুণিত 1/3। এবার কি বলছে সেটা দেখো ভালো করে। বলছে প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তাহলে কোনটা বেশি? প্রথম অংশের 3 গুণটা বেশি দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা। যেহেতু প্রথম অংশটা বেশি আর দ্বিতীয় অংশটা কম, তাহলে দ্বিতীয় অংশের সঙ্গে 48 যদি যোগ করি তাহলে প্রথম অংশের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে? তিন গুণিত এক্স সমান 56 মাইনাস এক্স ইন্টু 1/3। 3 গুণিত এক্স সমান 56 মাইনাস এক্স গুণিত 1/3 প্লাস 48, তাই তো? এবার কি দেখো, এটা কি হলো? 9x, সরি 3কে এক্স দিয়ে গুণ করলে 3x। ঠিক আছে, এটা সমান এটা কি হয়? 56 মাইনাস এক্সকে 1 দিয়ে গুণ করলে 56 মাইনাস এক্স, 3কে 48 দিয়ে গুণ করলে কত হয়? 3 8 24, 3 4 12 13 14/3। এবার কি হয়? এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। হ্যাঁ, এই 3টার সঙ্গে এদিকে, এই 3টা যদি এদিকে পাঠাই তাহলে এই 3x এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে। তাহলে অতএব 3 3 9x সমান 56 মাইনাস এক্স প্লাস 144, তাই তো? তাহলে অতএব এই যে মাইনাস এক্স এইদিকে আছে, এটা মাইনাস এক্স আছে, একবার লেখো 9x সমান কি? 56 মাইনাস এক্স প্লাস 144। তাহলে অতএব 9x মাইনাস এক্সটা এদিকে মাইনাস আছে, সমান চিহ্নে এদিকে নিয়ে এলে সেটা প্লাস হয়ে যাবে। 56 সঙ্গে 144 যোগ করলে কত হয়? 56 আর 144 হয় 200। তাহলে অতএব 10x সমান হলো 200। তাহলে অতএব x সমান কত হলো? 200/10, 20। তাহলে একটা হলো 20। তাহলে অতএব একটি অংশ সমান 20। তাহলে অতএব অপর অংশ কত হবে? 56, একটা অংশ ছিল x, অপর অংশ ছিল 56 মাইনাস এক্স, তাই তো? তাহলে অপর অংশ হবে 56 মাইনাস 20 মানে 36। ওকে, এই হচ্ছে অঙ্ক। এটা গেল ঘরটা 9টা। এরপর আমি 10এরটা করাচ্ছি। দশেরটা কি বলছে? একটি দ্বন্দ্বের 1/5 কাদায়, 3/5 জলে ও অবশিষ্ট
মিটার জলের ওপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করি। একটি দণ্ডের 1/5 কাদায়, 3/5 জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তাহলে উত্তরে চাইছে দণ্ডটির দৈর্ঘ্য কত। তাহলে উত্তরে যেটা চাইছে সেটা এক্স ধরে নিই, ঠিক আছে। একের 5 কাদায়, 3/5 জলে। তাহলে অতএব কাদায় আছে কত, এক্স গুণিত 1/5, তার মানে এক্স 5 অংশ। তিনের 5 অংশ জলে, তার মানে এক্স গুণিত 3/5 মানে 3x/5 অংশ জলে। তাহলে জলে কাদায় কত আছে, জলে ও কাদায় আছে, জলে কাদায় মোট কত আছে না x/5 যুক্ত 3x/5, তাই তো। এটা জলে কাদায় আছে। বাকিটা আছে কত, বাকিটা থাকছে মাটির ওপরে। তাহলে বাকি মানে কি, তাহলে বাকি মানে এক্স থেকে এটা বাদ দিলেই বাকি থাকছে, তাই তো। মোট দণ্ডের দৈর্ঘ্য তো এক্স, সেইখান থেকে জলে কাদায় যদি বাদ দিই তাহলে সেটাই থাকছে বাকি। আর আমার অঙ্কে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে। তার মানে কি এই এক্স থেকে এটা বাদ দিলেই সেটাই সমান হয়ে যাবে 5, তাই তো। তাহলে শর্তানুসারে তাহলে অতএব এক্স মাইনাস, তাহলে কি এটা লসাগু করলে কি হবে, 5 লসাগু, তাই তো। এটা কি হলো, 5 লসাগু করলে 5x মাইনাস এক্স প্লাস মাইনাসে -3x সমান 5। তাহলে অতএব 5x, তার মানে কি হলো, কত হলো, 5x থেকে x বাদ দিলে 4x, 4x থেকে 3x বাদ দিলে শুধু x, তাই তো। x/5 সমান 5। তাহলে অতএব x সমান কি হলো, এই 5টাও দিয়ে গেলে গুণ হয়ে যাবে, 5 গুণিত 5 মানে 25, তাই তো। তাহলে x সমান হইল 25। তাহলে উত্তরটাও লিখে দাও, অতএব 25 মিটার জলের উপরে আছে, ঠিক আছে। 25 মিটার জলের উপরে আছে। এটা হলো 10এরটা। এবার করাবো 11টা। 11টা বলছে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ, ঠিক আছে। আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তাহলে উত্তরে চাইছে আমার এবং বাবার বর্তমান বয়স। তাহলে আমি তো দুটোই এক্স ধরতে পারি না, যে কোনো আমি একটা ধরি। কোনটা ধরলে সুবিধা হবে দেখি। প্রথমেই বলে দিচ্ছে, দেখো, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। তার মানে আমার বয়সটা যদি এক্স ধরি, তাহলে বাবারটা হয়ে যাবে আমার 7 গুণ মানে 7x, ঠিক আছে। তাহলে আমার বর্তমান বয়সটা ধরি। আমার বর্তমান বয়স সমান x বছর, তাই তো। তাহলে অতএব আমার বাবার বর্তমান তাহলে আমার বাবার বর্তমান বয়স কত হবে, আমার 7 গুণ মানে 7 গুণিত x মানে 7x বছর, তাই তো। 10 বছর পর 10 বছর পর
আমার বয়স হবে, কত হবে? 10 বছর পর আমার বয়স হবে। এখন যদি এক্স হয় 10 বছর পর মানে 10 যোগ 10 বছর পর বাবার বয়স হবে এখন হচ্ছে 7x, তাহলে 7x প্লাস 10, এটা বছর, 10 বছর। এবার কি বলেছে? বলছে 10 বছর পর আমার বয়স, হ্যাঁ আমার বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। 10 বছর পর আমার বাবার বয়সটা মানে এইটা এর 3 গুণ হবে। তার মানে শর্তানুসারে এটা সমান 3 গুণিত এটা, তাই তো? তাহলে শর্তানুসারে 7x প্লাস 10 এটা সমান হলো 3 গুণিত x প্লাস 10, তাই তো? এইটা হচ্ছে সমীকরণ। এটা 1 নম্বর দিয়ে লিখে দিয়ে রেখে দিতে পারো। এবার এটা সমীকরণ সমাধান করব। তাহলে অতএব 7x প্লাস 10 সমান 3কে x দিয়ে গুণ করলে 3x, 10 দিয়ে গুণ করলে 3 10 30। তাহলে অতএব 7x 3xটা এইদিকে নিয়ে এলে বিয়োগ হয়ে যাবে, 10টা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে অতএব 4x সমান 20। তাহলে অতএব x সমান কত বললো? 20/4। 20কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 5 20 মানে 5, তাই তো? 5 বছর। 5 বছর যখনই বেরোলো তাহলে কি লিখবে? এখানে উত্তরটা জায়গা নেই বলে এখানে লিখছি। অতএব আমার বয়স 5 বছর। তাহলে বাবার কত হবে? অতএব বাবার বয়স বর্তমানে আমার বয়সটা বেরোলো 5 বছর, তাই তো? ঠিক আছে, তাহলে বাবার বয়সটা কত বেরোবে? বাবার বয়স বলছে বর্তমানে বাবার বয়স 7x, তাই তো? তার মানে x যেহেতু 5, তাহলে বাবার বয়সটা হবে 7 গুণিত 5 মানে 35 বছর। তাহলে বর্তমানে আমার বয়স লিখে দেবে, এটা বর্তমান কথাটা লেখা হয়নি জায়গার অভাবে, লিখে দেবে অতএব বর্তমানে আমার বয়স 5 বছর, বর্তমানে বাবার বয়স 7 গুণিত 5 মানে 35 বছর। তাহলে এটা কত হলো? 11টা হয়ে গেল। 12টা করাবো। 12টা কি বলছে? বলছে আমার মামা 100 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট, আচ্ছা এই আমি একটা দুটো অঙ্ক তোমাদের জন্য ছাড়ছি, তোমরা যে কেমন অঙ্কটা বুঝতে পারলে, হ্যাঁ বুঝতে পারছো যে সেটা জানার জন্য আর কি। সবই যদি আমি করে দিই, তোমরা তো নিজে চেষ্টা করছো না কিছু, তাহলে আমি 12টা তোমাদের জন্য ছাড়লাম। তোমরা যদি না পারো আমার কমেন্টে লিখবে যে 12টা করে দিতে হবে, তখন আমি আবার 12টা তোমাদেরকে করে দেখিয়ে দেবো। তো আপাতত 12টা তোমাদের জন্যে ঘরে প্র্যাকটিসের জন্য ছাড়লাম, যাতে তোমরা নিজে করতে পারো। আমি 13টা দেখছি। বলছে আমাদের গ্রামে সামেল চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে দেন, দামের 5% বেশি পান। যদি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কিনা দামের ওপর 8% বেশি পেতেন। সামিল চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল? ঠিক আছে, তাহলে আমাকে চেয়েছে কি সঞ্চয় কত ছিল। তাহলে যেটা চাইবে সেটাই আমি এক ধরি। 13টা ধরি, তার সঞ্চয়ের পরিমাণ x টাকা। ওকে, তাহলে বাড়ি কিনেছিল ক টাকায়? অতএব বাড়ি কেনেন সঞ্চয়ের 1/2, তার সঞ্চয় ছিল x, তার 1/2 মানে x গুণিত 1/2 মানে x/2 টাকা, এত টাকায় বাড়ি কিনেছিল। এবার কি বলছি দেখো, হঠাৎ বিপদে পড়ে এই বাড়িটা 5% বেশি দামে বিক্রি করছে, তার মানে লাভ কত পাচ্ছে? 5%। ঠিক আছে, তাহলে x/2 টাকা যে বাড়িটা কিনেছিল তার 5% মানে কত? তাহলে অতএব x/2 টাকার 5% সমান হচ্ছে x/2
গুণিত 5/100, তাই তো? 5% মানে কি 5/100, এত টাকা। এবার বলছে যদি সে 3,450 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 8% লাভ পেত। তাহলে 8% লাভ মানে কি? তাহলে x/2 টাকার 8% মানে কত বার করো। তার মানে হলো x/2 গুণিত 8/100, এত টাকা, তাই তো? এবার বলছে এই যে এই টাকাটা বেশি কার থেকে? এর থেকে। হ্যাঁ, কত টাকা বেশি? 3,450 টাকা বেশি। এই যে টাকা লাও, 3,450 টাকা বেশি, তাই তো? তাহলে মানে কি এটা 3,450 টাকা কম আর এটা 3,450 টাকা বেশি, তাই তো? তাহলে আমি যদি এটা এটার সঙ্গে 3,450 টাকা যোগ করি তাহলে এটার সঙ্গে সমান হবে, তাই তো? এটার সঙ্গে যদি 3,450 টাকা যোগ করি এটার সঙ্গে সমান হবে, কারণ যেহেতু এটা কম আর এটা বেশি, তাহলে যেটা কম সেটার সঙ্গে যোগ করছি। তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে? x/2 গুণিত 8/100 এটা সমান হচ্ছে x/2 ইন্টু 5/100 প্লাস 3,450। ওকে, এটা হচ্ছে সমীকরণটা, এটা 1 নম্বর দিয়ে রেখে দাও। এরপর এই সমীকরণটা আমি সমাধান করব। দেখো কি আছে, এক কাজ করো, এটা এদিকে নিয়ে এসো, ঠিক আছে? এটা এদিকে নিয়ে এলে কি হবে, এইটা হলো দেখো 8x, এই x/2 গুণিত 8/100 মানে কি 8x/200, আর x ইন্টু 5 মানে 5x, 2 গুণিত 100 মানে 200। সেটা যদি সমান চিহ্নে এদিকে নিয়ে আসি সেটা তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে অতএব 200 যদি লসাগু হয় তাহলে 8x মাইনাস 5x এটা সমান 3,450। তাহলে অতএব এই 200টাও সমান চিহ্নে ওদিকে গেলে গুণ হয়ে যাবে, আর 8x মাইনাস 5x মানে কত? 8 থেকে 5 বিয়োগ করলে 3x, 3x সমান 3,450 গুণিত 200। তাহলে অতএব x সমান কত হলো? 3,450 গুণিত 200 বাই 3টা দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করো, 3 1 কে 3, 3 1 কে 3, 3 5 15, এটা গুণ করলে কত হলো? 1150 গুণিত 200, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, কটা শূন্য হলো? 3টে শূন্য, 1 2 3, 15 দুগুণে 30, 2 মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,30,000 টাকা। তাহলে কত? x সমান বেরোলো 2,30,000 টাকা। তাহলে সঞ্চয় ছিল কি? তাহলে অতএব সঞ্চয়ের পরিমাণ কত? 2,30,000 এত টাকা। তাহলে অতএব বাড়ি কেনেন কত টাকায়? বাড়ি কেনেন সমান 2,30,000 গুণিত 1/2 এত টাকা। কত ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 2 1 2, 2 1 2, 2 1 2, 5 দুগুণে 10, তারপরে 1 2 3টে শূন্য, এত টাকা। তাহলে সঞ্চয়ের পরিমাণ ছিল 2,30,000 টাকা, আর বাড়ি কেনেন 2,30,000 গুণিত 1/2, কারণ কি বাড়ি কেনেন x গুণিত 1/2, তাহলে সঞ্চয় ছিল 2,30,000, তা বাড়ি কিনেছিল কত? 2,30,000 গুণিত 1/2, মানে বেরোলো 1,15,000 টাকা। তাহলে এটাও হয়ে গেল 13টা। এবার 14টা বলছে, দেখো কি বলছে, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য
20 দিনের খাবার মজুদ ছিল, 7 দিন পর আরও 100 জন আশ্রয়প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল। 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয়প্রার্থী ছিল? তাহলে উত্তরে চাইছে কতজন আশ্রয়প্রার্থী ছিল প্রথমে। তাহলে যেটা উত্তরে চাইছে সেটাই সমান ধরে নিই। ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল x জন। তাহলে কি দিলাম? ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল x জন। তাহলে এইটা যদি দেখো, এটা যদি ত্রৈরাসিক নিয়মে করো জিনিসটা খুব ইজি হয়ে যাবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে আর অঙ্কটাও খুব সোজা হয়ে যাবে। তাহলে আমি এটা ত্রৈরাসিক নিয়মে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ত্রৈরাসিক নিয়মে করতে গেলে কি লিখতে হয়? আগে গাণিতিক ভাষার সমস্যাটা লিখতে হয়। গাণিতিক ভাষার সমস্যাটা কি লিখতে হয়? যে কার কার মধ্যে সম্পর্ক আছে জানতে হয়, সেটা দেখতে হয়। এখানে সম্পর্ক আছে কার কার মধ্যে? যে আশ্রয় প্রার্থী আর সঙ্গে দিন সংখ্যা, তাই তো? আশ্রয় প্রার্থীর সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক, ঠিক আছে। তাহলে একদিকে আছে আশ্রয় প্রার্থী আর একদিকে লিখলাম দিন সংখ্যা। যেহেতু অঙ্কটা তোমাদের বুঝতে এবং করতে সুবিধা হবে তাই আমি ত্রৈরাসিক নিয়মে করছি। তাহলে কি দেখো, আশ্রয় প্রার্থী আর দিন সংখ্যার সঙ্গে সম্পর্ক। প্রথমে কি ছিল? আশ্রয় প্রার্থী ছিল x জন, তাই তো? খাবার ছিল কত দিনের? খাবার ছিল, প্রথমে খাবার ছিল দেখো 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 7 দিন তো খেয়ে নিয়েছে। তাহলে যেই খাবারটা খেয়ে নিয়েছে সেটা বাদ দিয়ে দিই। তাহলে যদি x জন আশ্রয় থাকতো তাহলে ওই খাবারটা যেত কত? 20 - 7 মানে কত? 13 দিন চলতো, তাই তো? যে খাবারটা খেয়ে নিয়েছে, যতদিনের খাবার খেয়ে নিচ্ছে সেটা বাদ দিয়ে দিলাম। কিন্তু এখন আশ্রয় প্রার্থী x জন নেই, কতজন না? এখন 100 জন x এর সঙ্গে আরও 100 জন যোগ হয়ে গেছে। তাহলে এখন আশ্রয় প্রার্থী হচ্ছে x + 100। তাহলে এখন ওই খাবারটা কত দিনে যাচ্ছে? 13 দিন যাবে না, এখন খাবারটা যাচ্ছে 11 দিনে। ওকে, কি বলছি তুই? তাহলে আশ্রয় প্রার্থী ছিল যদি x জনই থাকতো, আমি ধরে নিয়েছি যে প্রথমে আশ্রয় প্রার্থী ছিল x জন, ধরে নিয়েছি। তাহলে আশ্রয় প্রার্থী যদি x জনই থাকতো, আচ্ছা এখানে দেখতে অসুবিধা হচ্ছে বলে আমি এটা কেটে দিচ্ছি, এখানে লিখছি সুবিধার জন্য, ঠিক আছে? x + 100। যদি আশ্রয় প্রার্থী x জনই থাকতো তাহলে খাবারটা চলতো কত দিনের? 13 দিনের, কারণ 20 দিনের খাবার ছিল, 7 দিনের খাবার খেয়ে নিয়েছে, সেটা বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু আশ্রয় প্রার্থী এখন হয়ে গেছে কত? 100 জন বেড়ে গেছে, নিয়ে খাবারটা কত দিনে যাচ্ছে? 11 দিনে, তাই তো? তাহলে এইখান থেকে আমার x এর মানটা বার করতে হবে এবং সমীকরণটা পূরণ করতে হবে। দেখো, আশ্রয় প্রার্থীর সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক? যত বেশি আশ্রয় প্রার্থী আসবে তত দিন সংখ্যাটা কমে যাবে। কারণ কি? যত বেশি লোক থাকবে ওই যে খাবার মজুদটা তত কম দিন যাবে। যত কম লোক থাকবে ওই খাবার মজুদটা বেশি দিন যাবে, সেটাই নিয়ম। তার লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার একটা ব্যস্ত সম্পর্ক, তাই তো? বুঝতে পারলে? যত লোক সংখ্যা বাড়বে তত দিন সংখ্যাটা কমবে, কারণ খাবারটা কম দিন যাবে। তাহলে এটা বাড়লে এটা কমে যাচ্ছে, আবার এই দিকটা কমালে এই দিকটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কে অনুপাতটা ইউ আকার নাই, মানে এটা অনুপাত এটা, ডবল অনুপাত এটা, অনুপাত এটা। বুঝতে না পারলে আমার অনুপাতে ভিডিও করা আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে ব্যস্ত সমানুপাতটা কি হবে? এটা অনুপাত এটা, ডবল অনুপাত এইটা, অনুপাত এটা। তাহলে ব্যস্ত সমানুপাতিটি হবে কত? x অনুপাত x + 100 ডবল অনুপাত 11 অনুপাত
13। তাহলে এক্স অনুপাত 100 মানে এক্স বাই এটা অনুপাত এটা মানে কি এটা বাই এটা, ডবল অনুপাত মানে সমান 11 অনুপাত 13 মানে 11/13। কি বুঝতে পারলে বললে? এক্স অনুপাত এক্স প্লাস 100 মানে এক্স বাই এক্স প্লাস 100, ডবল অনুপাত মানে সমান 11 অনুপাত 13 মানে 11/13। তাহলে এটাই হয়ে গেল সমীকরণটা। এবার এটাকে সমাধান করে নাও। তাহলে অতএব 13কে কোনে কোনে গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ, 13কে 13 গুণিত এক্স সমান 11 গুণিত এক্স প্লাস 100। তাহলে অতএব 13কে এক্স দিয়ে গুণ করলে 13x, 11কে এক্স দিয়ে গুণ করলে 11x, 11কে 100 দিয়ে গুণ করলে কত হয় 1100। তাহলে অতএব 13x, 11টা সমান চিহ্ন এদিকে নিয়ে এলে বিয়োগ হয়ে যায় সমান 1100। তাহলে অতএব 13 থেকে 11 বাদ দিলে কত হয় 2x সমান 1100। তাহলে অতএব x সমান কত হচ্ছে 1100, দুইটা যদি সমান চিহ্ন ওদিকে নিয়ে যায় ভাগ হয়ে যাবে। তাহলে x সমান কত হলো 1100/2, ভাগ করো 5 দুগুণে 10, 5 দুগুণে 10 0, তার মানে কত বেরোলো 550 জন। তাহলে x সমান বেরোলো 550 জন। তাহলে প্রথমে আশ্রয় প্রার্থী ছিল 550 জন। ঠিক আছে, প্রথমে আশ্রয় প্রার্থী ছিল 550 জন। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। আমি তোমাদের জন্য একটা অঙ্ক ছেড়ে গেলাম, সেটা হচ্ছে 12টা। সেটা যদি কমেন্টে অনেক কমেন্ট আসে যে এই অঙ্কটা করে দিতে হবে, তখন আমি অঙ্কটার উপর ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।